স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের তো নানান রকম গল্প গুজব, আগে তো বই পড়ার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা কোথাও গেছে। অবশ্য এটা যদি চট করে বলি তাহলে আবার অনেকেই চটে যেতে পারেন। হ্যাঁ, এখনো বই পড়েন, খবরের কাগজও লোকের বাড়িতে বাড়িতে যায়, কিন্তু বয়স্কদের হাতে। আমি দেখেছি যে আজকে যারা ছোট, মানে ধরুন ওই আগে যেমন ছোটদের টিনটিন বই একেবারে বিখ্যাত ছিল, বা আমাদের সময় তো শুকতারা, শিশু সাথী পড়ে, আনন্দমেলা ইত্যাদি এলো। কিন্তু এখন যেগুলো টিনটিনের বই বা এই গোত্রীয় কিছু বই টই মাঝে মধ্যে পড়ে টরে বাচ্চারা। বাচ্চা বলতে কি 12-13 অবধি ম্যাক্সিমাম। কিন্তু আমাদের যেটা ছিল, আমাদের সময় আমাদের একটা বই পড়ারই রেওয়াজ ছিল, কারণ তখন তো টেলিভিশনের সুবিধা ছিল না। টেলিভিশনের সুবিধা এলো তো 70 দশকের পরে, প্রথম দিকে খেলা টেলা দেখানো হতো। আর ধরুন টেলিভিশনে যদি শুধু খবর আর গ্রামের খবর ইত্যাদি, যেটা দূরদর্শন প্রথমে দেখাতো, সেটা তো খুব একটা বাচ্চা কাচ্চার দেখার মতন কিছু থাকে না। কখনো সখনো হরে কর কম্বা ইত্যাদি এগুলো হয়েছে। ফলে বই পড়ার জায়গাটা কি ছিল আমাদের সময়, লুকিয়ে বই পড়তে হতো। কারণ তখন প্রকাশ্যে বই পড়া মানে হচ্ছে শুকতারা, শিশু সাথী। আর একটু বয়স হয়ে গেলে তখন আমরা স্বপন কুমারের গোয়েন্দা গল্প পড়তাম। তো এখানটা হচ্ছে গিয়ে আসল গল্প, যে গোয়েন্দা গল্পের প্রতি কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর ঝোঁক। এবং গোয়েন্দা গল্পের প্রতি ঝোঁক এ কারণে যে গোয়েন্দারা একটা সাংঘাতিক, গোয়েন্দারা সলভ করে ফেলবে, এবং এমনভাবে আমাদের গোয়েন্দাদেরকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা ধরুন শার্লক হোমস থেকে শুরু করে কোনান ডয়েল তার যেভাবে লিখে গেছেন, আর্থার কোনান ডয়েল, তারপরে আগাথা ক্রিস্টি থেকে শুরু করে আমরা একটা জিনিস দেখেছি বিদেশিদের মধ্যেও বটে, আমাদের দেশের মধ্যেও বটে, যে যেভাবেই হোক পুলিশ যেন ধরতে না পারে, পুলিশ ধরবে না, আমার প্রিয় গোয়েন্দা ধরবে। এবং তখনকার দিনে যেটা ব্যাপারটা হতো, ধরুন শার্লক হোমসের মতন একটা অদ্ভুত নাম, এবং ওই নামে পরে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি, ওয়াটসন তার অ্যাসিস্ট্যান্ট, বা হারখুব খাওয়ারাও, এরকম ধরনের একটা উচ্চারণ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। উচ্চারণটা হবে হারকুল পোয়ারো বা পোয়াহো। তিনি বেলজিয়ান, কিন্তু তিনি ম্যাক্সিমাম টাইমই লন্ডনে কাটিয়েছেন, আগাথা ক্রিস্টির গোয়েন্দা। হি ওয়াজ ভেরি পপুলার দ্যাট টাইম। তো এই ধরনের প্রচুর গোয়েন্দা গল্প লেখা টেখা হতো টোতো। কিন্তু তারপরে যেটা হতো সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউটলি, আমরা যেটা দেখেছি, আমাদের এই বাংলায় গোয়েন্দা গল্প চলে, এবং গোয়েন্দা গল্প বলতে প্রাথমিকভাবে আমরা বিমল কুমারের গল্প পড়েছি, হেমেন্দ্র কুমার রায়ের। সেইটে তখনকার দিনে ধরুন 40-50 দশক বা তারপরে একটু ভীষণ জনপ্রিয় ছিল। এবং জনপ্রিয়তার জায়গায় যেটা হতো, তারা তো গোয়েন্দা হিসেবে অপরাধীকে ধরতই, কিন্তু তাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। খাওয়া দাওয়ার ব্যাপার মানে হচ্ছে কি, বিমল কুমারের জায়গা থেকে আমরা দেখেছি যে তাদের বেশ সেটা রেইস খাওয়া দাওয়া, সকাল থেকে রাত্রি অব্দি গোয়েন্দা হয়ে গেলেও তাদের জন্য জল খাবারের ব্যাপারটা খুব থাকতো। তো সেইটার পর গোয়েন্দা গল্প কিন্তু অনেকেই লিখেছেন। দেখুন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ আমার ব্যক্তিগত মতে এখনো পর্যন্ত মানে বাংলা সাহিত্যে যত গোয়েন্দা গল্প হয়েছে দ্য বেস্ট। তার কারণটা হচ্ছে যে শরদিন্দুর গল্প আর ফেলুদার সঙ্গে যদি আমি ফারাক করতে যাই, তাহলে আমি বলবো যে শরদিন্দুর ব্যোমকেশ কিন্তু অনেক বেশি রিজিড, এবং শরদিন্দু ব্যোমকেশকে বানিয়েছে একেবারেই আম নাগরিক। মানে তার একটা পরিবার রয়েছে, প্রথম দিকে তিনি মেসে থাকতেন, পরে বিয়ে করলেন, ওই মেসের মধ্যেই একটা জায়গাতে থাকতে শুরু করলেন, মানে একটা কোয়ার্টার্স টাইপের তৈরি করে, সেখানে তার সহযোগী গিয়ে হাজির হলো, যিনি গল্প লিখছেন আমি করে। তো সেই ধরনের যেমন ব্যাপারটা ছিল, সেরকম ক্ষুরধার বুদ্ধি সম্পূর্ণ ব্যোমকেশের গল্পগুলোর মধ্যে কাহিনীগুলো পাওয়া যায়। মানে একেবারে ডেপথে গিয়ে, আর খুব ক্রিটিক্যাল, যেমন দুর্গ রহস্যের মতন একটা ব্যাপার। কারুর ক্ষমতা আছে দুর্গ রহস্যে যে আসল ক্রিমিনালকে এবং সোনাটা কোথায় লুকানো রয়েছে, এই দুটোই আমাদের চমকদার করেছিল। এবং আজকেও আমি মনে করি, আজকে 2026-এ দাঁড়িয়েও মনে করি যে সেই গল্পের তুলনা নেই। মানে এত উপন্যাস পড়েছি গোয়েন্দার, কিন্তু দুর্গ রহস্য আমার কাছে মনে হয়েছে যে রহস্যটা মানে ভয়ানক, ভাবা যায় না। তো এই শরদিন্দুর ব্যোমকেশ দীর্ঘদিন চলেছে, এখন তো খুব ব্যোমকেশের উপর সিনেমা টিনেমা হচ্ছে।
আমাদের সময় সিনেমা ছিল না, একটাই সিনেমা হয়েছিল, সেটা চিড়িয়াখানা, সত্যজিৎ রায় করেছিলেন উত্তম কুমারকে নিয়ে। এবং আমার এখনো মনে হয় যে আমার সামনে ব্যোমকেশের গল্প যখনই ভেসে আসে তখনই উত্তম কুমারের মুখটা ভেসে আসে। এবং সেটা স্বাভাবিকভাবেই মধ্যবয়স্ক বা একটু যাদের বয়স হয়ে গেছে তারা প্রত্যেকেই কিন্তু ব্যোমকেশ চেহারাটা মানে হচ্ছে কি একটা চশমা চোখে ভদ্রলোক থাকবেন, যিনি ধুতি পাঞ্জাবি পরবেন, পাজামা পাঞ্জাবি পরবেন, আবার প্যান্ট শার্ট পরেও রিভলভারটি গুজে তিনি যাবেন। এরপরে কিন্তু প্রত্যেকেই টুকটাক অদৃশ বর্ধনের গোয়েন্দা ছিল, খারাপ না। এবং অদৃশ বর্ধনের গোয়েন্দার কাহিনী কিন্তু অনেকেই পড়েছে, ভালো। মানে আমি কার সঙ্গে কারোর কম্প্যারিজন করছি না, কিন্তু সেটা গ্রহণযোগ্য ছিল। অদৃশ বর্ধনের গল্প নিয়ে কেউ সিনেমার ব্যাপার স্যাপারের মধ্যে যায়নি। তারপরে যেটা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, পরাশর, গোয়েন্দা পরাশর, প্রেমেন্দ্র মিত্রের গল্পের মধ্যেও কিন্তু আমরা গোয়েন্দা গল্প পাই, সেও খুব বুদ্ধিমান। তারপরে চলে আসছি যেটা, সেটা কিন্তু টুকটুক করতে করতে দেখলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় খানিকটা উপন্যাসের মধ্যে রহস্য কাকাবাবুকে নিয়ে লিখতে আরম্ভ করলেন। গোয়েন্দা না হলো অ্যাডভেঞ্চারাস তো বটেই, কিন্তু এদের মাঝখানেই কিন্তু চলে এসছেন সত্যজিৎ রায় তার ফেলুদাকে নিয়ে। এবং ফেলুদাকে নিয়ে করার আগে পরে যেটা খুব ভাবিত, দেখুন সত্যজিৎ ব্যোমকেশকে যেভাবে সিনেমায় এনেছেন সেটা কিন্তু মূল গল্পের সঙ্গে মিলমিশ অনেকটাই নেই। কেন নেই? তো সিনেমার একটা নিজস্ব ভাষা আছে, সেখানে দেখা যাচ্ছে যে ব্যোমকেশ অবিবাহিত আর অজিত মানে তার সঙ্গী বিবাহিত, অথচ মূল গল্পে কিন্তু ব্যোমকেশ বিবাহিত, অজিত জীবনে কোনোদিন বিয়ে করবে না, মানে সাহিত্যিক অজিত। তিনি ঘুরিয়ে দিলেন। সত্যজিতের মনে হয়েছে যে গোয়েন্দা মাস্ট বি অ্যালোন, মানে তিনি একা থাকবেন এবং সিগারেট খাবেন, চা খাবেন, ক্ষুরোধার বুদ্ধি থাকবে, তার যে অ্যাসিস্ট্যান্ট সে সাদামাটা হলে ভালো হয়। এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছিলাম যে অনেকটাই শার্লক হোমসের জায়গা থেকে আসা, মানে আর্থার কোনান ডয়েলের গল্পের মধ্যে থেকে, যে শার্লক হোমস নিরামিষাস এই অবিবাহিত, তিনি আমিষ খেতে খুব একটা ভালোবাসেন না, নিরামিষাসী নয়, আমিষ খেতে খুব একটা ভালোবাসেন না, কফির প্রতি তার খুব টান, চাও খেতে ভালোবাসেন, কিন্তু মুখে তার একটা পাইপ থাকে। এই ছিল শার্লক হোমসের একটা চেহারা, একাকিত্ব, যতটুকু ডক্টর ওয়াটসন তার সঙ্গী তাকে সাথ দিয়েছে। সেই গল্পের ছোঁয়া কিন্তু আমরা ব্যোমকেশের গল্পের মতো খানিকটা পাই শরদিন্দুর গল্পে, এবং ভীষণভাবে পাই কিন্তু আমরা ফেলুদার মধ্যে। ফেলুদা কিন্তু ওরকম, মানে ফেলুদা যোগব্যায়াম করেন, সিগারেট খান, সস্তার সিগারেট, আগে খেতেন 40টা, পরে তিনি 20টাতে নামিয়ে এনেছিলেন, শেষে এখন 10টা খান, এরকম ধরনের ব্যাপারটা ছিল। এবং ফেলুদা খুব ভাবনা চিন্তা করতেন, এবং ফেলুদাকে যখন তিনি নিয়ে আসলেন, ফেলুদা কিন্তু ওই ধুতি পাঞ্জাবি পরা নয়, বরং একটু কর্পোরেট লুকসের, মানে জ্যাকেট পরা, ভালো প্যান্ট শার্ট পরা, ভাবনা চিন্তা করা। যখন প্রথম গল্পটা হলো তখন তার বয়স 27, তোপসের বয়স 13। তো এইখান থেকে শুরু হয়েছিল, দার্জিলিংয়ের পাহাড়ের থেকে। তারপরে ধীরে ধীরে ফেলুদার বয়স কবে যে বেড়েছে আর কি বৃত্তান্ত, এবং তার সঙ্গে তিনি একটা তৃতীয় চরিত্র নিয়ে আসলেন, জটায়ু। কেন নিয়ে এসেছিলেন সেটা পরবর্তী অধ্যায়ে আমরা তার ছেলের মুখে শুনেছিলাম, তার কাছ থেকে শুনিনি। সন্দীপ রায় বলেছিলেন যে জটায়ু যেন একটা রিলিফ, মানে জটায়ু ঠিক কমেডিয়ান না, একটা কমিক রিলিফ, মানে একভাবে একটা গোয়েন্দা গল্পের মধ্যে একটু যেন ঘোরানো। তারপরে একটা চরিত্র বারবার করে ফেলুদার গল্পে এসছে, সেটা হচ্ছে গিয়ে বিশেষ বিশেষ কোনো একজন যিনি অপরাধী, নানান নামে নানান রূপে তিনি ফিরে এসছেন। এটা ছিল একেবারেই সত্যজিতের নিজস্ব। এবার সত্যজিতের ফেলুদার সঙ্গে কিভাবে, আবার দেখুন সত্যজিতের ফেলুদা করেছে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়, মানে দুই কিংবদন্তি নায়ককে দিয়ে দুটো চরিত্র করিয়েছেন। হ্যাঁ, উত্তম কুমারকে দিয়ে ব্যোমকেশ, সৌমিত্রকে দিয়ে ফেলুদা। সৌমিত্র চেহারাপত্র তার ইলাস্ট্রেশনের মধ্যে অনেকটাই পাওয়া যায়, ব্যোমকেশের তো ছবি আমরা দেখিনি, কারণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওখানে ছবি টবির খুব একটা বালাই ছিল না। কিন্তু দুজনকে দুটো পাশে করে কোনো একটা জায়গায় যেটা ক্ষুরধার মিল রয়েছে, সেটা হচ্ছে যে তারা স্বল্পাহারী, কিন্তু তাদের খাওয়ার অভ্যাসটি ভালো, দুজনেই সিগারেট খান, দুজনেই অবিবাহিত, মানে সত্যজিতের গল্পে, সত্যজিতের সিনেমাতে। ফলে এই যে গোয়েন্দা গল্পের রসদ আমরা দিনের পর দিন পেয়েছি,
আজকের দিনে চেনা চিত্র অজানা গল্পেতে একটাই প্রশ্ন থাকছে, গোয়েন্দা গল্প পড়েন?